সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ, আম্মা বাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে সুস্বাগতম। শিক্ষার্থী বন্ধুগণ, আমি তোমাদের সাথে আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম। এই অধ্যায়ের ইতিপূর্বে আমি 11টি লেকচার সম্পন্ন করেছি। আজকে আমরা এই অধ্যায়ের শেষ লেকচার অর্থাৎ 12তম লেকচার নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুগণ, তো আমরা আজকে লেকচারে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, চলো এক নজরে আমরা সেই টপিকসগুলো আমরা একটু দেখে নিই। শিক্ষার্থী বন্ধুগণ, গত ক্লাসে তোমাদের জন্য একটি হোমওয়ার্ক রেখে গিয়েছিলাম। শুধু অনুঘটনের পার্থক্যের কারণে কয়লা এত সস্তা আর হীরক এত দামি, ন্যানো টেকনোলজির মাধ্যমে উক্তিটি বিশ্লেষণ করো। যারা প্রশ্নটির উত্তর করে আমাকে ইমেল বা মেসেঞ্জার ইনবক্স করছো, তাদের সকলকেই ধন্যবাদ জানাই। তোমাদের উত্তরটা খুবই সুন্দর হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা। এরপরে আমরা আলোচনা করব সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাবটা কি, অর্থনৈতিক উন্নয়নে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব, বাংলাদেশে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা বাংলাদেশে তথ্য যোগাযোগ প্রযুক্তিটা ব্যবহার করে থাকি। এই 4টি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকের এই আলোচনা থেকে আমরা যা শিখব তা হলো, 1 নম্বরে আমরা শিখব হলো নৈতিকতা কি। এর পাশাপাশি আমরা শিখব যে তথ্য ব্যবস্থার নৈতিকতার সাথে জড়িত উল্লেখযোগ্য বিষয়সমূহ, অর্থাৎ নৈতিকতার সাথে কি কি বিষয়গুলো জড়িত রয়েছে সেই বিষয়গুলো আমরা দেখব। এরপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার সময় আমাদের কোন কোন নৈতিক গুণগুলো মেনে চলতে হয় সেই বিষয়গুলো আমরা আলোচনা করব, শিখতে পারবো। এরপরে আমরা সমাজ জীবনে তথ্য প্রযুক্তির ইতিবাচক প্রভাবটা কি, অর্থাৎ সামাজিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে কি কি সুবিধা বয়ে নিয়ে এসেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি আমরা সমাজ জীবনে তথ্য প্রযুক্তির নেতিবাচক প্রভাব, অর্থাৎ এই সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি ধরনের অসুবিধা তৈরি করেছে সেই বিষয়গুলো আমরা কিন্তু শিখতে পারবো। অর্থনৈতিক উন্নয়নে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিরূপ প্রভাব ফেলে সেই বিষয়গুলো আমরা শিখতে পারবো। এরপরে আমরা শিখতে পারবো হলো বাংলাদেশে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, অর্থাৎ বাংলাদেশে কোন কোন ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ। সুপ্রিয় শিক্ষার্থী, ডিজিটাল বাংলাদেশ গঠনে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিরূপ ভূমিকা পালন করে সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। তো চলো এই বিষয়গুলো আমরা একটু ডিটেলস দেখি। ফার্স্ট চলো নৈতিকতা কি আমরা একটু জেনে নিই। একদম সিম্পল অর্থে যদি আমরা বলি নৈতিকতা কি, তাহলে বলতে পারি আমরা এরকম, নৈতিকতা হলো মানুষের এমন একটি গুণ যা কি করে মানুষের ভালো বা মন্দ এই গুণ দুটিকে যাচাই করতে পারে বা বিচার বিশ্লেষণ করতে পারে। অর্থাৎ মানুষের নৈতিকতা এমন একটি গুণ যা দ্বারা মানুষের ভালো মন্দ বিবেচনা করতে পারে। এই ধরনের গুণটাই হলো আসলে নৈতিকতা। তো আমরা আরেকটু বিস্তারিত দেখি যে নৈতিকতা বিষয়টা আসলে কি। নৈতিকতা হলো মানুষের কাজকর্ম আচার ব্যবহারে সেই মূলনীতি যার উপর ভিত্তি করে মানুষ একটি ভালো বা মন্দ দিক বিচার বিশ্লেষণ করতে পারে। তাহলে নৈতিকতা হলো মানুষের কি কাজকর্ম আচার ব্যবহারের সেই মূলনীতি যার মাধ্যমে কি করা হয়, একজন মানুষের ভালো বা মন্দ দিকগুলো বিশ্লেষণ করা যায়। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী নৈতিকতা হলো ethics is the branch of knowledge that deals with moral principles, অর্থাৎ নৈতিকতা হলো জ্ঞানের সেই শাখা যা মানুষের নীতিকে বিশ্লেষণ করে, মানুষের কার্যক্রমগুলোকে কি করে পর্যালোচনা করে। এই ধরনের গুণটাই হলো আসলে ইথিক্স।
তো সুপ্রিয় শিক্ষার্থী, নৈতিকতা আমাদের এমন কিছু বিষয় আমাদেরকে আসলে কিছু বিষয় আমাদের সতর্ক করে দেয়। কেমন? আমাদের কি করা উচিত, কি করা অনুচিত, এই বিষয়গুলো আমাদের কিন্তু নৈতিকতা আমাদের এগুলো আহ, আমাদের সামনে তুলে ধরে আসলে। তো নৈতিকতা মাধ্যমে মানুষ সাফল্যের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারে। তথ্য ব্যবস্থা নৈতিকতার সাথে জড়িত কয়েকটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে, এই বিষয়গুলো আমরা একটু দেখে নিই। 1 নম্বর হলো প্রাইভেসি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা প্রাইভেসি শব্দের অর্থ হলো গোপনীয়তা। তোমরা সকলেই জানো প্রাইভেসি শব্দের অর্থ হলো কি? গোপনীয়তা। তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে প্রাইভেসিটা কি? সুপ্রিয় শিক্ষার্থী, এইটা প্রাইভেসিটা হলো এমন একটা জিনিস যে তথ্যকে এমনভাবে ব্যবহার করতে হবে যেন, মানে আমরা যে তথ্যগুলো দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, এই তথ্যগুলো এমনভাবে ব্যবহার করতে হবে, এমনভাবে উপস্থাপন করতে হবে আমাকে, যাতে আমাদের কয়েকটি বিষয় ভঙ্গ না হয়। অর্থাৎ কয়েকটি বিষয়কে লক্ষ্য রেখে আমরা কিছু তথ্য আমরা ব্যবহার করতে পারি বা মানুষের সামনে তুলে ধরতে পারি, যেমন ব্যক্তিগত গোপনীয়তাকে ভঙ্গ না করে। অর্থাৎ এমন কিছু তথ্য তুলে ধরা যাবে না যাতে ওই ব্যক্তির কি করা হয়, ওই ব্যক্তির গোপনীয়তা ভঙ্গ হয়ে যেতে পারে, এমন কোনো তথ্য তুলে ধরা যাবে না। এরপরে অন্যের অধিকার খর্ব না করে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এমন কোনো তথ্য আমরা তুলে ধরবো না যারা, যেমন আমরা এই বিষয়টি এরকম ভাবে বলতে পারি, অনেকে কি করেন, ব্লগে লেখালেখি করেন, তাই না? বিভিন্ন ব্লগ রয়েছে, তো ব্লগাররা কি করেন, বিভিন্ন ধরনের লেখালেখি করেন পাঠকদের পড়ার উদ্দেশ্যে। তো এই ব্লগাররা এমন কিছু তথ্য আসলে মানুষের সম্পর্কে তুলে ধরতে পারবেন না যাতে ওই মানুষের কি হয়, মানুষের সম্মানের ক্ষতি না হয়। এই বিষয়গুলো আসলে আমরা বলতে পারি প্রাইভেসি। সুপ্রিয় শিক্ষার্থীর পরে হলো ব্যবহার। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি বা আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি বা তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রগুলো আমরা ব্যবহার করি, এই ব্যবহার করার সময় আমাদের প্রাইভেসির গুরুতর লঙ্ঘন, অর্থাৎ প্রাইভেসির যে বিষয়টা রয়েছে সেটা লঙ্ঘন করা যাবে না এবং নেটওয়ার্ক সিস্টেমের নীতি বর্জিত বলে বিবেচিত হয় এমন কোনো কাজ আমাদের করা যাবে না। এরপরে হলো স্টোরেজ। সুপ্রিয় শিক্ষার্থী, স্টোরেজ বিষয়টা তোমাদের সামনে ইতিপূর্বে আমি তুলে ধরেছি। স্টোরেজ হলো কি, আমরা খুব সহজ করে যদি বলি, স্টোরেজ হলো ডেটা সংরক্ষণশীল ডিভাইস। অর্থাৎ যে ডিভাইসগুলো কি করে, বিভিন্ন ধরনের ডেটা অর্থাৎ বাইনারি ডেটা সংরক্ষণ করতে পারে, সেই ডিভাইসগুলোই হলো আসলে স্টোরেজ বা মেমোরি। তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতার মধ্যে এই স্টোরেজ ডিভাইসটা কি কাজ করে আমরা দেখি। সুপ্রিয় শিক্ষার্থী, স্টোরেজ হিসেবে বিভিন্ন ধরনের ডিভাইস আমরা ব্যবহার করি, তোমরা নিশ্চয়ই এগুলো অনেকেই ব্যবহার করে থাকো এবং জানো। যেমন আমরা পেন ড্রাইভ ব্যবহার করে থাকি, তারপরে বিভিন্ন ধরনের মেমোরি কার্ড আমরা ব্যবহার করে থাকি, তারপরে আমরা কি ব্যবহার করে থাকি, হার্ড ডিস্ক ব্যবহার করে থাকি, হার্ড ড্রাইভ, এই ধরনের বিভিন্ন ধরনের আমরা স্টোরেজ ডিভাইস ব্যবহার করে থাকি। শিক্ষার্থী বন্ধুগণ, তো এই মেমোরিগুলোতে বা এই স্টোরেজ ডিভাইসগুলোতে আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা কি করি, সংরক্ষণ করতে পারি, যাতে ভবিষ্যতে এই তথ্যগুলো কি হয়, হারিয়ে না যায়। তারপরে যেটাকে আমরা কি বলি, আবার বিভিন্ন আমরা যেমন অনেক ড্রাইভ আছে যেগুলোতে আসলে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো আমরা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারি। যেমন আমরা গুগল ড্রাইভে আমরা বিভিন্ন ধরনের আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় তথ্যগুলো আমরা গুগল ড্রাইভে কিন্তু সংরক্ষণ করতে পারি। এছাড়া আরও যেমন ড্রপ বক্স আছে, সেখানে আমরা বিভিন্ন ধরনের তথ্যগুলো আমরা সংরক্ষণ করে রাখতে পারি। এটা কেন রাখি, ভবিষ্যতে যদি কম্পিউটারটা নষ্ট হয়ে যায় বা হার্ড ডিস্কটা ক্র্যাশ করে, সেক্ষেত্রে আমরা গুগল ড্রাইভ থেকে আমরা ওই তথ্যগুলো পুনরুদ্ধার করতে পারি। এরপরে সঠিকতা, অর্থাৎ আমরা যে তথ্যগুলো আসলে তুলে ধরি, সেই তথ্যগুলো আসলে যাতে নির্ভুল হয় সেই বিষয়টাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হয়। তো কিছু কিছু তথ্য ব্যবস্থা, বিশেষ করে যেমন চিকিৎসার ক্ষেত্রে, সুপ্রিয় শিক্ষার্থী, একজন ডাক্তার তিনি বিভিন্ন রোগ বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য উপস্থাপন করে থাকেন, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দেন। এই বিষয়গুলো যাতে কি হয়, নির্ভুল হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের যে এক্সপেরিমেন্টগুলো করা হয়
এই এক্সপেরিমেন্টের ফলাফলগুলো যাতে কি হয়, নির্ভুল হয়। এই বিষয়টা কিন্তু আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতার মধ্যে পড়ে। তারপরে আমরা দৈনন্দিন জীবনে যে আর্থিক লেনদেন করি, অনলাইনে অফলাইনে বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন করে থাকি, তো এই আর্থিক লেনদেনের বিষয়টা যাতে নির্ভুল হয়, সেই বিষয়টাও আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতার মধ্যেই পড়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার জন্য, অর্থাৎ আমরা যে কম্পিউটার ব্যবহার করে থাকি, এই কম্পিউটার ব্যবহার করার জন্যে রেমন সি বারকুইন 1992 সালে কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট এর বিষয়ে 10টি নির্দেশনা তৈরি করেছেন। অর্থাৎ কম্পিউটারটা যাতে আমরা সঠিকভাবে ব্যবহার করি, এই সঠিকভাবে ব্যবহার করার জন্য 10টি নীতিমালা তৈরি করেছেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ইতিপূর্বে গত ক্লাসে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যেমন কম্পিউটার ক্রাইম, তাই না? তো এই কম্পিউটার ক্রাইমগুলো আসলে দূর করার জন্যই রেমন সি বারকুইন তার গ্রন্থে এই 10টি নির্দেশনা আসলে তৈরি করেছিলেন। এই 10টি নীতি যদি অনুসরণ করে কম্পিউটার ব্যবহার করা হয়, তাহলে কোনো রকমের ক্রাইম সংগঠিত হবে না। সুপ্রিয় শিক্ষার্থী, অনেক সময় তোমাদের একটি কোশ্চেন এসে থাকে সৃজনশীলে, যে হ্যাকারদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ করা যায় কিভাবে, ব্যাখ্যা করো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই যে রেমন সি বারকুইনের এই নির্দেশনাগুলো মেনে চলি, তাহলে কিন্তু যে কোনো ধরনের কম্পিউটারের ক্রাইম প্রতিরোধ করা সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই ক্রাইমগুলো একটু জেনে নিই। 1 নম্বর হলো, তুমি কম্পিউটার ব্যবহার করে অন্যের ক্ষতি করতে পারবা না। অর্থাৎ তুমি যে কম্পিউটারটা ব্যবহার করবে, সেটা তোমার কল্যাণের জন্য, তোমার উপকারের জন্য, তোমার দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ করার জন্য ব্যবহার করবে। তুমি অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করতে পারবে না। 2 নম্বর, রেমন সি বারকুইন বলেছেন 2 নম্বর নির্দেশনার মধ্যে, তুমি অন্যের কম্পিউটার সংক্রান্ত কাজে হস্তক্ষেপ করবে না। অর্থাৎ অন্য ব্যক্তি তার কম্পিউটারে যে কাজগুলো করে, সেই কাজগুলোর উপরে আমি কি করতে পারবো না, হস্তক্ষেপ করতে পারবো না। 3 নম্বরে তিনি বলেছেন, তুমি অন্য কারো ফাইলে নাক গলাবে না। অর্থাৎ আমরা যেমন বিভিন্ন বিষয়ে আমরা বিভিন্ন ধরনের কথা বলে থাকি। শিক্ষার্থী বন্ধুগণ, এই বিষয়টা আছে, একজন মানুষ কি করতেছে তার ওই বিষয়গুলোতে আমরা আসলে নাক গলাবো না, ওই বিষয়ে আমরা কথা বলবো না। 4 নম্বর হলো, তুমি চুরির উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করবে না। অর্থাৎ তুমি অন্য কোনো কারো কম্পিউটারের বিভিন্ন ধরনের যে ডিভাইসগুলো রয়েছে, সেই ডিভাইসগুলো তুমি চুরি করবে না। 5 নম্বর নির্দেশনা তিনি বলেছেন, তুমি মিথ্যা তথ্যের জন্য কম্পিউটার ব্যবহার করবে না। সুপ্রিয় শিক্ষার্থী, অর্থাৎ তুমি কোনো একটি বিষয় সম্পর্কে তোমার অভিমত যদি তুলে ধরো, তাহলে সেই অভিমতটা কি হতে হবে, নির্ভুল হতে হবে। অর্থাৎ তুমি কোনো মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে পারবে না। 6 নম্বরে তিনি বলেছেন, তুমি লাইসেন্সবিহীন সফটওয়্যার ব্যবহার ও কপি করবে না। সুপ্রিয় শিক্ষার্থী, লাইসেন্সবিহীন মানে বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করে এটা মানে প্রোটেক্টেড করা হয়ে থাকে, লাইসেন্স নির্ধারিত হয়ে থাকে। তো বিভিন্ন লাইসেন্সবিহীন যে সফটওয়্যারগুলো রয়েছে, সেই সফটওয়্যারগুলো আমরা ব্যবহার ও কপি করতে পারবো না। 7 নম্বর হলো, তুমি বিনা অনুমতিতে কম্পিউটার সংক্রান্ত অন্যের রিসোর্স ব্যবহার করবে না। সুপ্রিয় শিক্ষার্থী, এই কথাটা বুঝলে কিনা? অর্থাৎ আমরা অনেক সময় কি করে থাকি, বিভিন্ন জনের কম্পিউটার অনেক সময়, বা মোবাইল ফোনের কথাও যদি বলি, আমরা অনেক সময় আমরা ব্যবহার করে থাকি, অন্যের ব্যবহৃত একটা ডিভাইস আমরা ব্যবহার করে থাকি। তো তার কম্পিউটার বা মোবাইলে কিন্তু কিছু রিসোর্স থাকে, সেই রিসোর্সগুলো আমি তার অনুমতি ছাড়া ব্যবহার করব না। যদি এই বিষয়টা আমরা মেনে চলি, তাহলে অনেকাংশেই কিন্তু আমাদের কম্পিউটার ক্রাইম আসলে কি হবে, কমে যাবে। এরপরে দেখো 8 নম্বর, তুমি অন্যের কাজকে নিজের কাজ বলে চালিয়ে দেবে না। সুপ্রিয় শিক্ষার্থী, এই বিষয়টা বুঝলে কিনা? অনেক সময় কি হয়, অন্যের লেখা আমরা যেমন প্লেজিয়ারিজম পড়েছি, যে অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেওয়াকে বলা হয় কি, প্লেজিয়ারিজম। সুপ্রিয় শিক্ষার্থী, এই কথাটাই এখানে 8 নম্বর নির্দেশনার মধ্যে বলা হয়েছে,
যে অন্যের কোনো ডকুমেন্ট ওটা চুরি করে বা যে কোনো উপায়ে সংরক্ষণ করে ওটা নিজের নামে চালিয়ে দেওয়া যাবে না। 9 নম্বরে, তুমি তথ্য প্রযুক্তি ব্যবহারের আগে সমাজে উপরের প্রভাব সম্পর্কে চিন্তা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, অর্থাৎ আমরা বিভিন্ন শ্রেণীর মানুষের উদ্দেশ্যে আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্ট বা তথ্য কিন্তু অনলাইনে কি করে থাকি, আমরা প্রচার করে থাকি। এই তথ্যগুলো যাতে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি না হয়, সেই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে যাতে আবার এমন কোনো তথ্য তুলে ধরা যাবে না যেমন যাতে মানুষের মধ্যে মানুষের নৈতিকতার বিষয়টা যাতে লক্ষ্য রেখে আসলে আমাদের বিভিন্ন ধরনের তথ্য কি করতে হবে, তুলে ধরতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে তথ্য প্রযুক্তি ব্যবহারের আগে সমাজের উপর এর প্রভাব সম্পর্কে আমাদের চিন্তা করতে হবে। এরপরে হলো 10 নম্বর, তুমি কম্পিউটার ব্যবহার করার সময় অন্যের ভালো মন্দ বিবেচনা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি যে বিষয় সম্পর্কে আমি তথ্যটা তুলে ধরছি বা যার সম্পর্কে আমি তথ্যটা তুলে ধরছি, এই তথ্যটা ওই ব্যক্তির উপর কি ধরনের প্রভাব ফেলবে সেই বিবেচনাটা আমাকে করতে হবে। অর্থাৎ যেমন আমি একজন ব্যক্তি সম্পর্কে যদি আমি একটা তথ্য তুলে ধরি, তাহলে এই তথ্যটা ওই ব্যক্তির উপরে ভালো দিক নিয়ে আসবে না খারাপ দিকটা নিয়ে আসবে, এই বিষয়টা আমাকে বিবেচনা করতে হবে এবং তথ্যগুলো প্রদর্শন করতে হবে আমাকে শ্রদ্ধাবোধ মেইনটেইন করে বা বজায় রেখে আমাকে ওই তথ্যগুলো কি করতে হবে, তুলে ধরতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই 10টা রুলস কোনো ব্যক্তি যদি বা এই 10টি নির্দেশনা কোনো ব্যক্তি যদি মেনে চলে, তাহলে কিন্তু অনায়াসেই কম্পিউটার ক্রাইম বা হ্যাকারদের যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু দূর করা সম্ভব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, রেমন সি কয়টি নির্দেশনা তৈরি করেছেন? 10টি। অনেক সময় বোর্ড কোশ্চিনে এমসিকিউ এসে থাকে যে রেমন সি কয়টি নির্দেশনা কম্পিউটার ব্যবহার করার জন্য কি করেছেন, কয়টি নির্দেশনা তৈরি করেছেন? 10টি নির্দেশনা তৈরি করেছেন। এরপরে আমরা দেখব যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি ব্যবহারের নৈতিকতার বর্ণনা। তো সুপ্রিয় শিক্ষার্থী, সামাজিক ন্যায়পরায়ণতা বা সাম্যতা। নৈতিকতার ফলে আমাদের মানুষের মধ্যে সামাজিক ন্যায়পরায়ণতা তৈরি হয় এবং বিভিন্ন ক্যাটাগরির মানুষের মধ্যে সাম্যতা তৈরি হয়। সুপ্রিয় শিক্ষার্থী, অর্থাৎ বিষয়টাকে আমরা এইভাবে আলোচনা করতে পারি, যেমন প্রতিবন্ধী অথবা বিশেষ সহায়তা লাগতে পারে এমন ব্যক্তি সহ সকলকে নিয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আসলে সামাজিক ন্যায়পরায়ণতা, তারপরে লিঙ্গ সমতা, সমসুযোগ এবং সম অংশগ্রহণ নিশ্চিতকরণে তথ্য যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, যারা শারীরিকভাবে প্রতিবন্ধী রয়েছে, তারপরে যারা সুস্থ রয়েছে, তারপরে আমাদের মধ্যে যেমন নারী পুরুষের ভেদাভেদ, তারপরে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে সমান সুযোগ, তারপরে কোনো একটি কাজে সমাজের সকল মানুষের অংশগ্রহণ, এই বিভিন্ন ধরনের কাজগুলোতে আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উৎপাদনশীলতা। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের উৎপাদনশীলতার ক্ষেত্রে আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন বিভিন্ন ধরনের ছোট বড় যে উৎপাদনমুখী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনশীলতা অনেক ক্ষেত্রে অনেকাংশে কিন্তু বৃদ্ধি করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, এগুলো আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ যেমন কৃষিক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বহুমুখ উন্নয়ন করা কিন্তু সম্ভব এবং এখন সেটা আসলে বাস্তবে আমরা সেই উন্নয়নের ধারাটা আমরা এখন চোখে পড়ার মতো বা লক্ষ্য করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে ক্ষুদ্র, মাঝারি এবং বড় আকারের যে শিল্প খাতগুলো রয়েছে, যেগুলো আসলে অর্থনীতির সকল খাতে আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উচ্চতর উৎপাদনশীলতা অর্জন করা সম্ভব। এরপরে হলো শিক্ষা ও গবেষণা। সুপ্রিয় শিক্ষার্থী, বর্তমানে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তোমরা অনেকেই জানো বিষয়টা, তোমরা এগুলো অবশ্য অনেকাংশে তোমরা নিজেরাও ব্যবহার করে থাকো। ছোট্ট একটি উদাহরণ দিলে আসলে বুঝতে পারো। যেমন আমরা এই যে এই করোনাকালীন সময়ে করোনা ভাইরাস এই সময়ে
আমরা অনলাইনে অর্থাৎ ইন্টারনেট বা তথ্য প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে আমরা কিন্তু বিভিন্ন কলেজে বিভিন্ন ছাত্র আমরা কি করেছি, ভর্তি নিয়েছি বা তোমরা ভর্তি হয়েছো। সুপ্রিয় শিক্ষার্থী, এগুলো আসলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলেই আসলে কিন্তু সম্ভব হয়েছে। এটার সাহায্যে কি করা যায়, যেমন তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে ব্যবহারের ফলে শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব হয়েছে এবং পরিধি দেশ ব্যাপী সম্প্রচার করা সম্ভব হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, মজার একটা বিষয় দেখো যে এখন এই যে তোমরা ঘরে বসেই আমার ক্লাসটা দেখতে পাচ্ছ, তারপরে আমি ক্লাসটা এখন দেখো যে প্রজেক্টর ইউজ করে আমরা খুব সহজেই দেখো তোমাদের সামনে তুলে ধরছি। আসলে যখন এগুলো ছিল না তখন কিন্তু আসলে এভাবে এত সুন্দরভাবে সবকিছু রিপ্রেজেন্ট করা বা বোঝানো কিন্তু সম্ভব ছিল না। তো যাই হোক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদানের ফলেই এই সুবিধাটা এখন আমরা পাচ্ছি। তো শিক্ষার সর্বস্তরে কম্পিউটারের সাক্ষরতা নিশ্চিত করা, অর্থাৎ শিক্ষার প্রতিটি উপকরণের ক্ষেত্রে কিন্তু এখন আমরা আধুনিক সময়ে কম্পিউটার এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন কোনো না কোনো উপাদান আমরা ব্যবহার করতেছি। শিক্ষার্থী বন্ধুগণ, এছাড়া যথোপযুক্ত গবেষণা এবং উন্নত মানের উন্নয়নের মাধ্যমে সৃষ্টিশীলতার উৎসাহিত করা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যে কোনো বিষয়ে গবেষণার ক্ষেত্রে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি কিন্তু ভূমিকা পালন করে থাকে। যেমন আমরা একটা বিষয়ে রিসার্চ করছি, এই বিষয়টা সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আমরা ইন্টারনেট ব্যবহার করে অনায়াসেই পেয়ে সেই বিষয় নিয়ে স্টাডি করে আমরা কিন্তু আমাদের গবেষণাটা সামনের দিকে চালিয়ে নিতে সক্ষম হচ্ছি। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। সুপ্রিয় শিক্ষার্থী, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মধ্যে দিয়ে মানুষের কিন্তু অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। অর্থাৎ এখন মানুষ দেখো কোনো অফিসে জয়েন না করেও বা কোনো অফিসে সরাসরি উপস্থিত না হয়েও কিন্তু মানুষ বিভিন্ন কর্মকাণ্ড সম্পন্ন করে অর্থ উপার্জন করতে সক্ষম হচ্ছে, যে বিষয়টাকে আমরা আউটসোর্সিং বলে থাকি বা ফ্রিল্যান্সিং বলে থাকি। এই বিষয়টা নিয়ে আমি ইতিপূর্বের ক্লাসগুলোতে ডিটেলস আলোচনা করেছি। তাহলে কর্মসংস্থান অর্থাৎ বিভিন্ন ধরনের কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে স্থানীয় আন্তর্জাতিক বাজারে কর্মসংস্থানের বিভিন্ন ধরনের সুযোগ কিন্তু তৈরি হয়েছে। আমরা আরো দু একটা উদাহরণ দিতে পারি, যেমন আমরা মোবাইল ব্যাংকিং এর কথা বলতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আর্থিক লেনদেনের ফলে অনেক মানুষের কিন্তু কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। আচ্ছা, এই যে আমরা আইসিটি ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতাটা দেখলাম, তো এই নৈতিকতার বিষয়টা আমরা একটু মূল্যায়ন করে দেখি যে আমরা এখান থেকে কি শিখলাম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য একটি এমসিকিউ কোশ্চিন রেখেছি। দেখো, কম্পিউটার ইথিক্সের নির্দেশনা কয়টি? ক নম্বরে হলো কি 8টি, খ নম্বরে হলো 10টি, গ নম্বরে হলো 12টি, ঘ নম্বরে হলো 14টি। আমি আশা রাখি তোমরা সকলেই উত্তরটি করতে পারবে। আমি ইতিপূর্বে আলোচনা করলাম, অর্থাৎ যে র্যামন সি কর্তৃক কম্পিউটার ইথিক্স গ্রন্থে কয়টি নির্দেশনা তৈরি করেছিলেন? 10টি। তার মানে সঠিক উত্তরটি হবে খ। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে হলো 2 নম্বর কোশ্চেন তোমাদের। হ্যাকারদের কাজ হলো 1 নম্বর কম্পিউটারের প্রয়োজনীয় ফাইল নষ্ট করা, 2 নম্বর অনলাইন প্রতারণার মাধ্যমে টাকা পয়সা চুরি করা, 3 নম্বর নতুন নতুন সফটওয়্যার তৈরি করা। তাহলে দেখো তো কোনটি সঠিক উত্তর হবে। আমার মনে হয় তোমরা অনেকেই পারবে। ক নম্বর হলো 1 ও 2, খ নম্বরে হলো 1 ও 3, গ নম্বরে হলো 2 ও 3, ঘ নম্বরে হলো 1, 2 ও 3, মানে সব কয়টি। তাহলে দেখো আরেকবার যে হ্যাকারদের কাজ হলো কি কম্পিউটারের প্রয়োজনীয় ফাইল নষ্ট করা, 2 নম্বরে রয়েছে কি অনলাইন প্রতারণার মাধ্যমে টাকা পয়সা চুরি করা, 3 নম্বরে রয়েছে নতুন নতুন সফটওয়্যার তৈরি করা। তাহলে নিঃসন্দেহে সুপ্রিয় শিক্ষার্থী হবে 1 ও 2, অর্থাৎ হ্যাকারদের কাজ হলো কম্পিউটার প্রয়োজনীয় ফাইল নষ্ট করা, অনলাইন প্রতারণার মাধ্যমে টাকা পয়সা চুরি করা। তাহলে সঠিক উত্তরটি হবে ক। আচ্ছা, এরপরে দেখো একক কাজের প্রশ্ন, নৈতিকতা কি? তাহলে নৈতিকতা কি একটু আগে আমি আলোচনা করলাম, তোমরা একটু এটা অ্যান্সার করবে। এরপরে হলো তোমাদের সবার উদ্দেশ্যে যে কোশ্চেনটি রাখছি তা হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা ব্যাখ্যা করো।
তারপরে প্রযুক্তির উন্নয়ন ঘটলেও অপরাধ প্রবণতা রোধ করা সম্ভব হয়নি, ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থী, একটু ভালো করে কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। প্রযুক্তির উন্নয়ন ঘটলেও অপরাধ প্রবণতা রোধ করা সম্ভব হয়নি, ব্যাখ্যা করো। অর্থাৎ আমাদের প্রযুক্তি যেমন উন্নয়ন ঘটেছে, বাট এই প্রযুক্তির পাশাপাশি বা প্রযুক্তিটা ব্যবহার করেই বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন ধরনের কি করছে, অপরাধ করে যাচ্ছে। তো কি ধরনের অপরাধগুলো সংগঠিত হচ্ছে সেই বিষয়গুলো তুমি আলোচনা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব যে সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব। সামাজিক জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিরূপ ভূমিকা পালন করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, সামাজিক জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি দুই ধরনের ভূমিকা পালন করে থাকে। একটা হলো ইতিবাচক, আরেকটা হলো নেতিবাচক। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ইতিবাচক দিকগুলো চলো আমরা একটু দেখে নিই। তো যেমন শিল্পক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি ধরনের ভূমিকা পালন করেছে। সুপ্রিয় শিক্ষার্থী, এই বিষয়গুলো নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। শিল্পক্ষেত্রে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে এখন অটোমেটিক অফিস ব্যবস্থা তৈরি করা সম্ভব হয়েছে। বিভিন্ন পণ্য অটোমেটিক পদ্ধতিতে আসলে তৈরি করা, মানুষের কোনো হাতের স্পর্শ ছাড়াই অটোমেটিক পদ্ধতিতে তৈরি করা সম্ভব হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, শিল্পক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদানের ফলে আমরা যে কাজগুলো খুব সহজেই করতে পারি তা হলো বিশ্ববাজারে অনুসন্ধানের মাধ্যমে কলকারখানার কাঁচামাল সংগ্রহ। অর্থাৎ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে সমস্ত প্রোডাক্ট তৈরি হয়, সেই সমস্ত প্রোডাক্ট তৈরি করতে গেলে যে কাঁচামালগুলো প্রয়োজন হয়, সেই কাঁচামালগুলো আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে থেকে খোঁজ খবর নিয়ে আমরা ওই কাঁচামালগুলো সংগ্রহ করতে পারি। এরপরে একটি পণ্য তৈরি করার পূর্বেই আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্র ব্যবহার করে ওই পণ্যটার আমরা ডিজাইন সম্পন্ন করতে পারি। এরপরে হলো উৎপাদন ও মান নিয়ন্ত্রণে যন্ত্রপাতি সংগ্রহ ব্যবহার। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যে প্রোডাক্টটা তৈরি করব বা ইন্ডাস্ট্রিতে যে প্রোডাক্টটা তৈরি করা হয়, সেই প্রোডাক্টটা তৈরি করতে কি ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেই যন্ত্রপাতিগুলো সংগ্রহ করা, এবং যে পণ্যটা তৈরি করা হয় তৈরি করার পর্বে তার গুণগত মান নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রগুলো বা বিভিন্ন যন্ত্রগুলো আসলে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে ঝুঁকিপূর্ণ পরিবেশে কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রে রোবটের ব্যবহার। অর্থাৎ অনেক সময় মানুষের জন্য যে কাজটি করা ঝুঁকিপূর্ণ বা মৃত্যুর সম্ভাবনা থাকে, সেই সমস্ত ক্ষেত্রে রোবট ব্যবহার করে ওই কাজটা খুব দ্রুত এবং অনেকাংশে করা সম্ভব হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এই বিষয়টি নিয়ে আসলে আমরা আলোচনা করেছিলাম, যেমন রোবোটিক্স সেকশনে আমরা রোবটের এই যে ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার কিভাবে করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তাহলে আমরা যেমন তোমার বিভিন্ন ধরনের যেমন বোমা বা বিস্ফোরক জাতীয় যে ইয়াগুলো রয়েছে, সেই বোমাগুলোকে আসলে ডিটেক্ট করা এবং ওইগুলোকে নষ্ট করার কাজে কিন্তু রোবট ব্যবহার করা হয়ে থাকে। এই কাজটি কিন্তু মানুষের জন্য আসলে কিছুটা হলেও ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক। কাজে এই সকল কাজ যদি রোবট ব্যবহার করে করা যায় তাহলে অনেকাংশেই মানুষের জন্য কাজটা সহজ হয়ে যায়। এরপরে হলো জীবাণুমুক্ত খাদ্যপণ্য তৈরির ক্ষেত্রে স্বয়ংক্রিয় ইলেকট্রনিক যন্ত্রপাতির ব্যবহার। অর্থাৎ আমরা যে খাদ্যপণ্যগুলো দৈনন্দিন জীবনে গ্রহণ করে থাকি, সেই খাদ্যপণ্যগুলো জীবাণুমুক্ত আকারে তৈরি করার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ধরনের উপাদানগুলো ব্যবহার করা হয়ে থাকে। এরপরে উৎপাদিত পণ্যের চাহিদা নিরূপণ। সুপ্রিয় শিক্ষার্থী, একটি কোম্পানিতে বা ইন্ডাস্ট্রিতে যে প্রোডাক্টগুলো তৈরি করা হয় সেই প্রোডাক্টের চাহিদা কেমন, এই বিষয়গুলো আসলে নির্বাচন করার জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি সহায়তা করে থাকে। এরপরে হলো উৎপাদন ব্যবস্থা, বাজার ব্যবস্থাপনা, মজুদ ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি কাজগুলোতে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন উপাদান আসলে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ উৎপাদন ক্ষেত্রে ব্যবস্থাপনা করার জন্য বিভিন্ন ধরনের যে যন্ত্রগুলো রয়েছে সেই যন্ত্রগুলো আসলে কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। তারপরে যন্ত্রগুলো ত্রুটিমুক্ত আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য
কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়ে থাকে। এরপরে এই বাজার ব্যবস্থাপনা, অর্থাৎ এই পণ্যগুলো মানুষের সামনে তুলে ধরার জন্য, তারপরে হলো এই পণ্যগুলো বাজারে ডেলিভারি দেওয়ার জন্য আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়ে থাকে। এরপরে হলো মজুদ ব্যবস্থাপনা, অর্থাৎ পণ্যগুলো তৈরি করে সেগুলোকে সুরক্ষিতভাবে সংরক্ষণের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়ে থাকে। যেমন তোমরা বাসায় সবাই ফ্রিজ ব্যবহার করে থাকো, তাই না? তাহলে আমরা এটা কেন ইউজ করি? বিভিন্ন ধরনের যে পণ্য রয়েছে সেগুলো আমরা আসলে যাতে মানে সংরক্ষণের কাজে আমরা আসলে ব্যবহার করে থাকি, তাই না? এরপরে হলো বর্জ্য ব্যবস্থাপনা কাজে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন উপাদানগুলো ব্যবহার করে থাকি। এরপরে আরো রয়েছে যেমন উৎপাদিত পণ্য ক্রেতা সাধারণের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন। একটু আগে যেটা বললাম, যেমন আমরা বর্তমানে বিভিন্ন ধরনের পণ্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে আমরা এই প্রোডাক্টটা তুলে ধরছি। এরপরে অনলাইনে অর্ডার গ্রহণ ও সরবরাহ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকেই কাজটি করে থাকো, অনলাইনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কি করে থাকো, অর্ডার করে থাকো এবং সেই পণ্যটা তোমার কাছে তারা কি করে, সরবরাহ করে। তাহলে এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন উপাদান কোনো না কোনোভাবে আসলে সহায়তা করে থাকে। এরপরে বিশ্ববাজারে অর্থনীতির সাথে ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি ভূমিকা অনস্বীকার্য। সুপ্রিয় শিক্ষার্থী, বর্তমানে এই আধুনিক সময়ে যেমন একটি পণ্যের দাম রাজশাহীতে কেমন, ঢাকাতে কেমন, অন্যান্য যেমন চিটাগং এ কেমন বা দেশের বাইরে অন্যান্য অঞ্চলে কেমন, এই বিষয়গুলো খোঁজখবর রেখে কিন্তু আসলে এক্সপোর্ট বা ইম্পোর্টের বিষয়গুলো মেনটেন করা হচ্ছে বর্তমানে। যার ফলে এখন প্রান্তিক পর্যায়ের মানুষগুলো আসলে এই বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহের ফলে তারা কিন্তু অনেকাংশে লাভবান হচ্ছে, যেটা তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের পূর্বে তারা যে হারে ক্ষতিগ্রস্ত হচ্ছিল সেটা তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদানের ফলে কিছুটা হলেও লাঘব হয়েছে। এরপরে দেখবো আমরা শিক্ষাক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি ধরনের ভূমিকা পালন করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, এই শিক্ষাক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন উপাদানের অবদানের ফলে শিক্ষা ব্যবস্থা একটা নতুন ধারা সৃষ্টি করতে সক্ষম হয়েছে। যেমন একটু আগে যে কথাটি তোমাদেরকে বললাম যে এই করোনা ভাইরাসের এই সময়টাতে আমরা তোমাদেরকে অনলাইনের মাধ্যমে তোমরা কি হয়েছো, কলেজ ভর্তির জন্য অ্যাপ্লিকেশন করেছো, তো তারপরে কলেজে ভর্তি হওয়ার জন্য যে একটা ফি, সেই ফিটা তোমরা পেমেন্ট করেছো। এই বিভিন্ন কাজগুলো কিন্তু আসলে এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদানের ফলে সম্ভব হয়েছে এবং তোমরা এটা বাসাতে বসেই কাজটি করতে সম্পন্ন হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদানের ফলে শিক্ষাক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সুবিধাগুলো পেয়ে থাকি। তা হলো যেমন ভর্তির আবেদন, আমরা অনলাইনে এখন বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আমরা করে থাকি। এরপরে হলো ভর্তিমূলক কাজগুলো আমরা অনলাইনের মাধ্যমে করতে পারি। তারপরে হলো ফি পরিশোধ, অর্থাৎ অ্যাপ্লিকেশনের জন্য যে একটা নির্ধারিত চার্জ রয়েছে সেই চার্জটাও কিন্তু আসলে আমরা এখন অনলাইনের মাধ্যমেই করতে পারি। এরপরে হলো পরীক্ষার ফর্ম পূরণ, তারপরে যদি কোনো পরীক্ষা নেওয়া হয় তাহলে পরীক্ষার জন্য ফর্ম পূরণ এবং তার বাবদ যে একটা ফি রয়েছে সেটাও কিন্তু অনলাইনে করা সম্ভব। এরপরে হলো ফলাফল তৈরি ও প্রকাশ, তার মানে পরীক্ষা যারা অংশগ্রহণ করেছে তাদের যে ফলাফল, সেই ফলাফলটা তৈরি এবং সেটা ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করার কাজেও কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে বিভিন্ন ফলাফল বিশ্লেষণের কাজে, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের মান নির্ধারণে, অর্থাৎ সারা বাংলাদেশে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো কেমন ফলাফল তৈরি করেছে, এই ফলাফলগুলো যাচাই বাছাই করে তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের মান নির্ধারণ করার ক্ষেত্রে আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি সহায়ক ভূমিকা পালন করে থাকে। এরপরে সংশ্লিষ্ট বিষয় সঠিক ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি ভূমিকা পালন করে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, শিক্ষাক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে আমূল পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটাই আমাদের শিক্ষা ব্যবস্থাকে অনেক অনেক উন্নত শিখরে পৌঁছে দিয়েছে। এরপরে হলো অফিস আদালতের ক্ষেত্রে
তথ্য যোগাযোগ প্রযুক্তি কী ধরনের ভূমিকা পালন করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদানের ফলেই এখন অফিস আদালতে বিভিন্ন ধরনের যে কর্মচারী রয়েছে তারা এখন তারা জবাবদিহিতার যে একটা সচ্ছলতা সেই বিষয় সেই পরিবেশটা কিন্তু এখন তৈরি হয়েছে। এছাড়াও অফিস ব্যবস্থাগুলোকে ডিজিটাল করা হয়েছে, অর্থাৎ সুনির্দিষ্ট কোনো কাগজ ব্যবহার না করে কম্পিউটারাইজ পদ্ধতিতে কম্পিউটারের প্রয়োজনীয় নথিপত্রগুলো সংরক্ষণ করা সম্ভব হয়েছে। তাহলে এই অফিস এছাড়াও বিভিন্ন ধরনের অফিস আদালতে যেমন বিভিন্ন ধরনের ডিভাইস, যেমন লেমিনেটিং মেশিন, তারপরে হলো ফটোকপিয়ার মেশিন, তারপরে হলো প্রিন্টার, এইরকম বিভিন্ন ধরনের ডিভাইসগুলো ব্যবহার করে অফিস ব্যবস্থাকে সহজ ও সাবলীল করে তুলেছে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে অফিস আদালতের বিভিন্ন ধরনের কাজ, যেমন অফিস ব্যবস্থাপনার পেশাদারিত্ব, তারপরে স্বচ্ছ জবাবদিহিতা, সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে তথ্য প্রযুক্তি ভূমিকা পালন করছে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন কোনো ব্যক্তি যদি কোনো অফিসে কোন সময় আসতেছে এবং কোন সময় যাচ্ছে, এটা কিন্তু বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই কিন্তু তথ্যগুলো সংরক্ষণ করা যায়। এখন আর কোনো ধরনের ফাঁকি দেওয়ার সুযোগ নেই, তাই না? অর্থাৎ একজন ব্যক্তি কখন অফিসে ইন করছে, বায়োমেট্রিক্স পদ্ধতিতে সেটা সংরক্ষণ করা হচ্ছে। তারপরে কখন অফিস থেকে বের হচ্ছে, সেটাও কিন্তু সেই তথ্যটাও সংরক্ষণ করা হচ্ছে। তার মানে ব্যক্তির যে স্বচ্ছ একটা জবাবদিহিতা, সেই জবাবদিহিতার একটা জায়গা তৈরি করে দিয়েছে কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটি উপাদান। এরপরে বর্তমানে অফিস আদালতে প্রজেক্ট ফাইল তৈরি করা, তারপরে কর্মীদের ব্যবস্থাপনা, অর্থাৎ কতগুলো কর্মী লাগবে, তারপরে কর্মীদের বেতন, তারপরে কর্মীদের বিভিন্ন ধরনের ডেটা, এগুলো সংরক্ষণ করার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি যেমন কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে। তারপর টেন্ডার সংক্রান্ত বিভিন্ন ধরনের কার্যক্রম, তারপরে কমিশন, তারপর বেতন ভাতা নির্ধারণ, এই সকল ক্ষেত্রে তথ্য সংগ্রহ করা, তথ্য সংরক্ষণ করা, বিতরণ করার জন্য আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন উপাদান যেমন টেলিফোন, কম্পিউটার, প্রিন্টার, ইন্টারনেট প্রযুক্তির অবাধ ব্যবহার হয়ে আসতেছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, অফিস আদালতে কি হচ্ছে? বিভিন্ন ধরনের কাজ, যেমন প্রজেক্ট প্রোফাইল তৈরি, কর্মী ব্যবস্থাপনা, টেন্ডার সংক্রান্ত কার্যক্রম, কমিশন, বেতন ভাতা নির্ধারণ ইত্যাদি ক্ষেত্রে, এই সকল বিষয়ের ক্ষেত্রে আমরা তথ্য সংগ্রহ, তারপরে সংরক্ষণ, তারপরে কি বিতরণ, এই কাজগুলো করার জন্য আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করছি, যেমন টেলিফোন, কম্পিউটার, প্রিন্টার, ইন্টারনেট। এরপরে হলো বিজ্ঞান ক্ষেত্রে। বিজ্ঞানের ক্ষেত্রেও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ বিজ্ঞানের বিভিন্ন যে উপাদানগুলো রয়েছে সেগুলোকে আসলে কি করা হয়, সেগুলো গবেষণার জন্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি, তারপরে এই গবেষণাকে একটা মডেল আকারে রূপদান করার ক্ষেত্রেও কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়ে থাকে। যার ফলে আসলে কি হয়েছে, আমাদের বিজ্ঞানের বহুমাত্রিক অগ্রগতিকে বহুগুণে ত্বরান্বিত করে চলেছে, অর্থাৎ এই বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রগুলো অনেক উন্নতি হয়েছে এবং এই উন্নতির ধারাটা আগের তুলনায় অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। তো চিকিৎসা ক্ষেত্রে, সুপ্রিয় শিক্ষার্থী, চিকিৎসা ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভিন্ন ধরনের ভূমিকা পালন করে থাকে, তাই না? যেমন সবচেয়ে বড় একটা বিষয় তা হলো যে নিখুঁতভাবে রোগ নির্ণয়ের ক্ষেত্রে, অর্থাৎ যে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টগুলো আছে, এই এক্সপেরিমেন্ট করার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন উপাদান ব্যবহার করে, যেমন সিটি স্ক্যান, তারপরে হলো বিভিন্ন ধরনের যেমন ব্লাড টেস্ট, তারপরে ইসিজি টেস্ট, এগুলো পরীক্ষার মাধ্যমে মানুষের সঠিকভাবে তথ্যগুলো নির্ণয়ের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির এই উপাদানগুলো আসলে আমাদের সহায়তা করে থাকে। এছাড়াও ঘরে বসে বিশেষজ্ঞ চিকিৎসকগণের পরামর্শ গ্রহণ করা যায়। তোমরা এই বিষয়টি বলেছি, যেমন টেলিমেডিসিন, তাই না? টেলিমেডিসিন পদ্ধতিতে আসলে ঘরে বসেও বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা গ্রহণ করা যায় এবং এটা এখন বর্তমানে খুবই ব্যবহার করা হচ্ছে। এরপরে হলো সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানা, অর্থাৎ একজন ডাক্তার পৃথিবীর বিভিন্ন প্রান্তে
ট্রিটমেন্ট সম্পর্কে ইন্টারনেটের মাধ্যমে তথ্যগুলো সংগ্রহ করে ওই বিষয়টি পড়াশোনা করে তিনি আধুনিক যে চিকিৎসা পদ্ধতি রয়েছে সেই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে পারছে। এছাড়া বর্তমানে কোনো একটি চিকিৎসা পদ্ধতি যদি আবিষ্কার করা হয় তাহলে সেই পদ্ধতিটা ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে এবং ডাক্তাররা ওই পদ্ধতি সম্পর্কে পড়াশোনা করে খুব সহজেই জানতে পারছে। এটা সম্ভব হয়েছে আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তিরই বিভিন্ন উপাদানের। এরপরে হলো সর্বশেষ আবিষ্কৃত ওষুধ সংগ্রহ ও ব্যবহারের সক্ষমতা। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আধুনিক যে উন্নত মানের ওষুধগুলো তৈরি হচ্ছে সেই ওষুধগুলো সংগ্রহের ক্ষেত্রে, তারপরে সরবরাহের ক্ষেত্রে, এরপরে এগুলো ব্যবহারের যে নিয়মগুলো রয়েছে সেগুলো জানার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপরে হলো ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি ধরনের ভূমিকা পালন করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, ব্যাংকে অর্থ জমা এবং উত্তোলনের হিসাব সংরক্ষণের ক্ষেত্রে যেমন কম্পিউটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা যেমন ব্যাংকে যে বিভিন্ন ধরনের টাকা লেনদেন হয়, অর্থ লেনদেন হয়, সেই লেনদেনের হিসাবটা ম্যানুয়ালি করা কিন্তু অনেক ডিফিকাল্ট, বাট কম্পিউটার ব্যবহার করে সেই কাজটা কিন্তু অনেকাংশে সহজ হয়ে উঠেছে। এরপরে হলো রেমিটেন্স, আদান প্রদান। সুপ্রিয় শিক্ষার্থী, অর্থাৎ রেমিটেন্স অর্থাৎ বিদেশ থেকে যারা টাকা পাঠায় বা দেশ থেকে পাঠানো হয় সেই সকল অর্থ আসলে আদান প্রদানের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর হলো স্মার্ট কার্ড ব্যবহার করে এটিএম বুথের মাধ্যমে অর্থ উত্তোলন করা সম্ভব। এরপর হলো মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং ব্যবহার করে আমরা এক স্থান থেকে অন্য স্থানে অর্থের পরিমাণটা কি করতে পারি, আদান বা প্রদান করতে পারি, যা আমাদের দৈনন্দিন জীবনে আসলে কাজটা অনেক, এই লেনদেনের কাজটা অনেক সহজ হয়ে উঠেছে। এরপরে অনলাইন ব্যাংকিং। অনলাইনের মাধ্যমে আমরা ব্যাংকিংয়ের যে বিভিন্ন কাজগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখন আমরা সম্পন্ন করতে পারছি। এরপরে অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানের বিল গ্রহণ। সুপ্রিয় শিক্ষার্থী, যেমন ইলেকট্রিসিটি বিল, তারপরে হলো পানি বিল, এমনকি কর এগুলোও কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে অনলাইনের মাধ্যমেই পেমেন্ট করা সম্ভব হয়েছে। এরপরে ঋণের অর্থের পরিমাণ ও মেয়াদ নির্ধারণ। সুপ্রিয় শিক্ষার্থী, বিভিন্ন যে গ্রাহকগুলো রয়েছে এই গ্রাহকরা যে বিভিন্ন ধরনের বিভিন্ন অর্থের লোন নেন সেই অর্থের পরিমাণটা নির্ধারণ এবং কত বছরের মেয়াদে নিয়েছেন সেই হিসাবগুলো সংরক্ষণের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে। এরপরে হলো সুদের হার নির্ণয়ের ক্ষেত্রে। এরপরে হলো আমরা দেখব হলো কৃষিক্ষেত্রে। কৃষিক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিরূপ ভূমিকা পালন করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, জমির ধরন ও মাটির গুণগত মান নির্ণয়ের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপর হলো স্থানে আবহাওয়ার ধরন, অর্থাৎ আবহাওয়ার ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের শস্য ফলানোর যে চেষ্টা সেইটা আসলে সম্ভব হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন উপাদানের উন্নয়নের ফলে। এর ফলে দেশীয় বিশ্ববাজারে চাহিদা অনুযায়ী শস্য নির্বাচন, অর্থাৎ কিছু কোন পণ্যগুলো আসলে চাহিদা বেশি দেশীয় বাজারে এবং বিশ্ববাজারে সেই শস্যগুলো আসলে নির্বাচনের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর হলো বীজ বপনের সময় নির্ধারণতার পদ্ধতি, অর্থাৎ কোন মৌসুমে কোন ধরনের শস্য ভালো উৎপন্ন হয় সেই শস্যগুলো নির্ধারণ এবং সেই শস্যগুলো আসলে চাষাবাদের পদ্ধতি সম্পর্কে জানার জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে হলো জমির উর্বরতা বৃদ্ধির কৌশল, অর্থাৎ জমিটাকে কিভাবে উর্বর করা যায় সেই বিষয়গুলো আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন উপাদান ব্যবহার করে জানা যায়। এরপর হলো পোকামাকড়ের প্রকৃতি নির্ণয় ও নিধন, অর্থাৎ যেমন বিভিন্ন ধরনের শস্যে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রান্ত করে থাকে, তাহলে এই পোকামাকড় কি ধরনের পোকামাকড় আক্রান্ত করছে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে বিভিন্ন রোগ ও নির্ণয়, অর্থাৎ শস্যের যে বিভিন্ন ধরনের রোগ হয় সেই রোগগুলো নির্ণয় করা এবং সেই অনুযায়ী সেবা দেওয়ার জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। সুপ্রিয় শিক্ষার্থী, উন্নত যোগাযোগ ব্যবস্থায় তথ্য যোগাযোগ প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই কারণে যে দেখো আমরা এখন খুব সহজেই
কয়েক সেকেন্ডে যে কোনো ব্যক্তির সঙ্গে আমরা কিন্তু খুবই দ্রুত আমরা যোগাযোগ করতে পারি। অর্থাৎ আমরা মোবাইল ফোন ব্যবহার করে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সাথে অল্প সময়ের মধ্যেই কমিউনিকেশন করতে পারি। এছাড়া আমরা খুব ইমেলের মাধ্যমে আমরা একে অপরের সাথে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের বিভিন্ন ধরনের তথ্যগুলো শেয়ার করতে পারি। তো মোবাইল ফোন, ইন্টারনেট, ইমেল, টেলিকমিউনিকেশন, ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থা উন্নততর যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপরে হলো সমাজ জীবনে তথ্য প্রযুক্তির নেতিবাচক প্রভাব। অর্থাৎ সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির অসুবিধাগুলো কি, অর্থাৎ এগুলো আবিষ্কারের ফলে সমাজ জীবনে কি ধরনের অসুবিধা তৈরি হয়েছে সেই বিষয়গুলো আমরা জানবো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো একটা বিষয় জানো, প্রত্যেকটি বিষয়েরই আসলে কিছু কি থাকে, যেমন কিছু ইতিবাচক দিক থাকে তেমন কিছু নেতিবাচক দিকও রয়েছে। তো সমাজ জীবনের তথ্য যোগাযোগ প্রযুক্তির যে নেতিবাচক দিকগুলো রয়েছে সেগুলো একটু আমরা আলোচনা করব। এট ফার্স্ট আমরা দেখব হলো আসক্তি। তাহলে অ্যাডিকশন বা আসক্তিটা কি আসলে? আসক্তি হলো, দেখো যে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি আবিষ্কারের ফলে যেটা হয়েছে, অল্প বয়সী শিক্ষার্থীরা পড়াশোনায় অমনোযোগী হয়েছে। এটা কিভাবে? আসলে দেখো একটা বিষয়, যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আবিষ্কারের ফলে অনেক অল্প বয়সের ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের গেমের প্রতি আসক্ত হয়েছে। যেমন অনেকে দেখবা তোমরা লক্ষ্য করে, বা তোমরাই হয়তো অনেকেই খেলে থাকো, যেমন ফ্রি ফায়ার গেম সবাই অনেকেই খেলে থাকো। এটা এমন ভাবে তোমাদেরকে আসক্তি করেছে, দেখা যাচ্ছে পড়াশোনা ছেড়ে এই কাজগুলো করছো, দৈনন্দিন কাজগুলো ছেড়ে দেখা যাচ্ছে যে গেম নিয়ে পড়ে আসো। তাহলে এইভাবে গেমের প্রতি আসক্ত হওয়ার কারণে তোমাদের পড়াশোনায় অনেক সময় কি হয়, বিঘ্নিত হচ্ছে, পড়াশোনায় তোমাদের মনোযোগটা কি হচ্ছে, কমে যাচ্ছে। এরপরে অনৈতিক কার্যকলাপে অর্থহীনভাবে সময় ক্ষেপণ। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থী, এই যে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে বিভিন্ন প্রান্তের তথ্যগুলো জেনে তারা কি করতেছে, বা এই বিভিন্ন ধরনের যে প্রযুক্তিগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে মানুষ অনৈতিক কার্যকলাপে কিন্তু জড়িয়ে পড়তেছে। যেমন আমাদেরকে বলতে হয়, যেমন তোমরা এরকম সিচুয়েশনের মধ্যে হয়তো অনেকেই পড়েছো, যেমন তোমাদেরকে অনেক সময় এই যে তোমাদের মোবাইল নাম্বারে ফোন দেওয়া হয়, দিয়ে তোমাদের বিকাশ নাম্বারের পিনকোড চাওয়া হয়, তাই না? তারপরে এভাবে তোমাদেরকে দেখা যাচ্ছে, বা কোনো পুরস্কারের আশা দিয়ে দেখা যাচ্ছে কি তোমাদের বিভিন্ন ধরনের তথ্য তারা সংগ্রহ করে তোমাকে ব্ল্যাকমেল করে। তারপরে ইন্টারনেটে অনেকে বিভিন্ন ধরনের ডেটা সংগ্রহ করে সেই ডেটাগুলোকে এডিট করে মানুষকে আসলে ব্ল্যাকমেল করে থাকে, তাই না? এভাবে মানুষ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপে আসলে জড়িয়ে পড়তেছে। এর ফলে স্বাভাবিক পারিবারিক নিয়মাচারের ব্যত্যয়। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে ইন্টারনেট ব্যবহার করার এবং ইন্টারনেটের প্রতি আসক্তি হওয়ার ফলে অনেক সময় যেটা হয়, মানুষ তার সোসাইটি থেকে, তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। অর্থাৎ সে এককেন্দ্রিক, অর্থাৎ সে ভার্চুয়াল জগতে বিভিন্ন ফ্রেন্ডের সাথে মিশে তার দৈনন্দিন জীবনে বা পারিবারিক জীবনে যে সদস্যগুলো রয়েছে বা বাস্তবে যার যে ফ্রেন্ডগুলো রয়েছে সেগুলো থেকে সে বিমুখ হয়ে যায় আস্তে আস্তে। যার ফলে একটা সময় কি হয়, পারিবারিক যে নিয়ম বা নীতিগুলো রয়েছে সেগুলো সে একটা সময় এগুলো মেনটেন করতে পারে না। অনলাইন গেমে আসক্ত অনেক ব্যবহারকারী মৃত্যুমুখে পতিত হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, এই কিছুদিন আগে তোমরা খুবই আলোচনার একটা বিষয় ছিল ব্লু হোয়েল গেম, তাই না? এই গেমটি খেলে অনেক শিশু দেখা যাচ্ছে যে অনেক কিশোর কিশোরী বা যুবক যুবতী মৃত্যুমুখে পতিত হয়েছে। আমরা অনেক নিউজ শুনেছি এই সম্পর্কে। তাহলে অনেক এই যে এই গেমের প্রতি বা ইন্টারনেট প্রতি আসক্ত হওয়ার কারণেই মূলত এই অসুবিধাগুলো আসলে তৈরি হয়েছে। তাহলে এগুলো থেকে আমাদের পরিত্রাণের উপায় কি? সুপ্রিয় শিক্ষার্থী, প্রত্যেকটা জিনিসেরই যেমন সুফল রয়েছে তেমন কুফলও রয়েছে। তো আমরা যদি সঠিকভাবে ইউজ করি তাহলে আমরা সুফলগুলো পাবো, আর যদি আমরা এটার সঠিকভাবে ব্যবহার না করি তাহলে এর কুফলগুলো আমাদেরকে ভোগ করতে হবে। তো আমরা সকলেই চেষ্টা করব এই আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো সঠিকভাবে ইউটিলাইজ করতে। তাহলে দেখব যে এই বিষয়গুলো আমাদের জীবনে কল্যাণকর দিকগুলোই নিয়ে এসেছে। এরপরে হলো অপরাধ। সুপ্রিয় শিক্ষার্থী, কম্পিউটার বা ইন্টারনেট
কে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে বর্তমানে। যেমন এই ইন্টারনেটের মাধ্যমে মানুষ বা বিভিন্ন ধরনের হ্যাকাররা বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিগত তথ্যগুলো চুরি করতেছে। তারপরে বিভিন্ন ধরনের সাইবার হামলা চালাচ্ছে, দিয়ে বিভিন্ন ধরনের অপরাধ করে থাকছে। এবং এই যে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিগত তথ্যগুলো চুরি করে তারা ব্ল্যাকমেল করতেছে এবং অনেক বড় অঙ্কের তারা টাকা দাবি করতেছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এগুলো আসলে অপরাধের মধ্যে পড়ে। এই কাজগুলো থেকে বিরত থাকাই আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এরপরে হলো স্বাস্থ্যগত সমস্যা। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা প্রতিনিয়ত কম্পিউটার ব্যবহার করার কারণে বা তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন উপাদান ব্যবহার করার কারণে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। যেমন আমাদের অনেক সময় যেটা হয় কি, আমাদের অধিক হারে কম্পিউটার ব্যবহারের কারণে আমাদের চোখের উপর প্রভাব ফেলে। অর্থাৎ আমাদের চোখে অনেক সময় ব্যথা হয় বা চোখ ঝাপসা দেখায়। তারপরে হলো মাথা ব্যথা, অনেক সময় মাথা ব্যথা হয়। তারপরে হাত ব্যথা হয়, ঘাড় ও পিঠের সমস্যা আক্রান্ত হয় অনেকেই। তাহলে এই স্বাস্থ্যগত সমস্যা আমরা যখন কন্টিনিউয়াসলি ব্যবহার করে থাকি তখন কিন্তু আমাদের এই ধরনের সমস্যাগুলো অনেক সময় হতে পারে। তো অধিক সময় ধরে মোবাইল ফোন, কম্পিউটার, ইন্টারনেট ব্যবহারের ফলে মানুষের স্নায়বিক ও মস্তিষ্কে নানাবিধ অসুখ হওয়ারও সম্ভাবনা থাকে। অর্থাৎ আমরা যখন মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে থাকি তখন আমাদের অনেক সময় যে বিভিন্ন ধরনের ক্যান্সার হওয়ার, মস্তিষ্কে বিভিন্ন ধরনের অসুখ হওয়ার কিন্তু আমাদের সম্ভাবনা থাকে। এটা কিভাবে আসলে, এটা তো ডাক্তাররাই ভালো এক্সপ্লেন করতে পারেন বা বিশেষজ্ঞরাই। তবে বিষয়টা হলো যে অনেক সময় যে রেডিয়েশন হয় মোবাইল ফোন থেকে বা কম্পিউটার থেকে, এই রেডিয়েশনে আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর এবং এগুলো অনেক সময় ক্যান্সারের সম্ভাবনার কারণ হয়। তো আমরা আসলে আমাদের প্রয়োজন অনুসারে আমরা এগুলো আসলে ব্যবহার করে থাকব। তাহলে দেখা গেল যে আমাদের স্বাস্থ্যগত সমস্যাটা ভালো থাকলো, আমরা যে কাজের জন্য ব্যবহার করছি সেই কাজগুলো আমাদের হাসিল হবে খুব সহজেই। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং অর্থনৈতিক উন্নয়ন। অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিরূপ ভূমিকা পালন করে সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, বিনিয়োগ। এই তথ্য যোগাযোগ প্রযুক্তি উন্নয়নের ফলে বিনিয়োগ ক্ষমতা বেড়েছে এবং সুযোগও বেড়েছে। অর্থাৎ এখন কম সময়ে বিনিয়োগ করা এবং অপরদিকে বিনিয়োগ সংগ্রহ করা কিন্তু সম্ভব হচ্ছে। কিভাবে? সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এখন মানুষ এই টেকনোলজিক্যাল বিষয়টা মানুষ বেছে নিয়ে বা এটা প্রয়োগ করে খুব অল্প বিনিয়োগ করেই মানুষ এখন দৈনন্দিন জীবনে অনেক টাকা পয়সা উপার্জন করতে সক্ষম হচ্ছে। কিভাবে? দেখো, একজন মানুষ যদি এই একটা কম্পিউটার নিয়ে বসে যদি সে আউটসোর্সিং করে বা অনলাইনে যে বিভিন্ন কার্যক্রমগুলো রয়েছে সেগুলো করে কিন্তু সে মান্থলি অনেক মোটা অঙ্কের একটা টাকা উপার্জন করতে পারে। কিন্তু বাট এই কাজটা করার জন্য সামান্য কিছু অর্থের প্রয়োজন। আবার দেখো, যেমন অনলাইনে বিভিন্ন ধরনের বিজনেস রয়েছে, তাই না? এই বিজনেসগুলো করার জন্য এখন কোনো অফিস মেনটেন করতে হয় না, তাহলে এই অফিসের ভাড়া দিতে হয় না। কাজেই এই যে খুব অল্প বিনিয়োগ করে কিন্তু আসলে আমরা বিভিন্ন ধরনের উন্নয়নমুখী কাজে অংশগ্রহণ করতে পারি। এরপরে হলো কর্মসংস্থান। সুপ্রিয় শিক্ষার্থী, এই তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এবং নতুন নতুন ধরনের পেশা সৃষ্টি হয়েছে দেশ এবং বিদেশে। তো এর ফলে আমাদের যে সুবিধাটা পেয়েছি তা হলো কি, কোনো কর্মী অফিস উপস্থিত না হয়ে অর্থাৎ বা নির্দিষ্ট কোনো স্থানে বসেই কিন্তু কি করতে পারে, অফিসের কাজগুলো আসলে মেইনটেইন করতে পারে। এরপরে হলো কি, ব্যবসার উদ্যোগ। সুপ্রিয় শিক্ষার্থী, অর্থাৎ উদ্যোগ বলতে কি বোঝায়? অর্থাৎ উদ্যোগ বলতে আসলে কোনো একটি কার্যক্রমে নিবেদিত করা। অর্থাৎ দেখো, একটা উদ্যোগ বা একটা ভালো উদ্যোগ বদলে দিতে পারে একজন ব্যক্তিকে, একজন ব্যক্তি বদলে দিতে পারে একটা সমাজকে, সমাজ বদলে দিতে পারে রাষ্ট্রকে, এভাবে সমগ্র বিশ্বকে। তাহলে একজন ভালো উদ্যোক্তা বিভিন্ন মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে এবং আস্তে আস্তে সে যে প্রতিষ্ঠানে উনি বিনিয়োগ করেছেন সেই প্রতিষ্ঠানে উন্নয়নের মধ্যে দিয়ে সমাজের বিভিন্ন মানুষের উপকার হচ্ছে এবং এভাবে দেশের, এভাবে সারা বিশ্বেরও আসলে উন্নয়ন করা সম্ভব। যেমন আমরা একটা বাস্তব উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন গুগল ও ফেসবুকের কথা আমরা চিন্তা করি। সুপ্রিয় শিক্ষার্থী, এই গুগল এবং ফেসবুক যখন যাত্রা শুরু করেছিল তখন এটা একক
মালিকানা এবং একক উদ্যোক্তা নিয়ে কাজটা শুরু করেছিল। বাট এখন এই গুগল বা ফেসবুক অনেকগুলো শাখা রয়েছে সারা বিশ্বে এবং এক একটা শাখায় অনেকগুলো কর্মী রয়েছে। তাহলে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এই উদ্যোগের ফলে। এরপরে হলো উৎপাদনশীলতা বৃদ্ধি। তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে আমাদের উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে এবং এই উৎপাদনমুখী কাজগুলো আগে যেখানে অনেক লোকবল নিয়োগ করে করা হতো, এখন সেখানে অল্প লোকবল নিয়োগ দিয়েই ওই কাজটা সম্পন্ন করা সম্ভব হয়েছে। এরপরে হলো ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে, যা অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করছে। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এখন পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আমরা বিভিন্ন যে ই কমার্স সাইটগুলো রয়েছে সেই সাইটগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করতে পারি, বিভিন্ন প্রোডাক্টের বিবরণ মানুষের সামনে তুলে ধরতে পারি, বিভিন্ন প্রোডাক্ট ক্রয় বিক্রয় করতে পারি। তা এই সমস্ত কার্যক্রমের মধ্যে দিয়ে একটা ব্যবসা শুধু একটি সমাজের মধ্যে সীমাবদ্ধ নয় বা একটা দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এই যে বিষয়টা, এটা কার অবদানের ফলে সম্ভব হয়েছে? তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন উপাদানের ফলেই আসলে এটা সম্ভব হয়েছে। এরপরে ই গভর্নেন্স। সুপ্রিয় শিক্ষার্থী, ই গভর্নেন্স যে ওয়েবসাইট রয়েছে এটা হলো একটা মানে সরকারি যে সেবাসমূহ রয়েছে এই সেবাগুলো আসলে ই গভর্নেন্সের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। এই ই গভর্নেন্সের কারণে যেটা হয়েছে যে সরকারি বিভিন্ন যে মন্ত্রণালয় রয়েছে ও দপ্তর রয়েছে তাদের মধ্যে কাজের একটা সমন্বয় ঘটানো সম্ভব হয়েছে। এমনকি তাদের কাজের যে জবাবদিহিতা সেই জবাবদিহিতাও আসলে এখন জনগণের কাছে স্বচ্ছ হয়ে উঠেছে। তারপরে এই ই গভর্নেন্সের মাধ্যমে আমরা এখন বিভিন্ন ধরনের তথ্য কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা এখন সংগ্রহ করতে পারি বা জানতে পারি। এরপরে হলো ই কমার্স। তোমরা অলরেডি জানো যে ই কমার্স কি। ইলেকট্রনিক কমার্স অর্থাৎ অনলাইন ভিত্তিক একটা ব্যবসায়িক ব্যবস্থা। অর্থাৎ ই কমার্স হচ্ছে যে পণ্য কেনা বেচা বা আর্থিক লেনদেনের ইলেকট্রনিক একটা সংস্করণ। অর্থাৎ ইলেকট্রনিক উপায়ে আর্থিক লেনদেন বা পণ্য ক্রয় বিক্রয় করার সিস্টেম বা পদ্ধতি আসলে ই কমার্স। তো এর ফলে আমরা যে কাজগুলো করতে পারি, আমাদের অর্থনৈতিক লেনদেন এবং বিভিন্ন ধরনের ব্যবসার উদ্যোগের পথ সুগম হচ্ছে, যা অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপরে হলো নারী উন্নয়ন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ছোটবেলা থেকেই কাজী নজরুল ইসলামের একটা লাইন শুনে আসতেছো যে পৃথিবীতে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক গড়ে আছে নারী, অর্ধেক তার নর। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগে এবং এই তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের মধ্যে দিয়ে আসলে নারীরা কিন্তু উন্নয়ন অর্জন করতে সক্ষম হয়েছে। অর্থাৎ এটা কিভাবে সম্ভব হলো? অর্থাৎ নারীরা এখন বিভিন্ন প্রান্তের তথ্য সংগ্রহ করছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা জানতে পারছে এবং বিভিন্ন বিষয়ে তারা প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে, যার ফলে নারীরাও কিন্তু আসলে বিভিন্ন উন্নয়নমুখী কাজে জড়িয়ে পড়তেছে। তো তথ্য যোগাযোগ প্রযুক্তি উন্নয়নের ফলে এখন নারীরা ঘরে বসে বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছে। তারপরে সুযোগ সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থানের। আচ্ছা, এরপরে দেখো আউটসোর্সিং। তো অলরেডি আমরা আউটসোর্সিং বিষয়টা আসলে জানি যে আউটসোর্সিং হলো যে কোনো প্রতিষ্ঠানের কাজ করে অর্থ উপার্জন করার পদ্ধতি বা কৌশলকে আউটসোর্সিং বলে। তো আউটসোর্সিংয়ে আমরা জানি যে আসলে আউটসোর্সিং করতে যে প্রতিষ্ঠানের আওতাধীন থেকে আমরা আসলে আউটসোর্সিং করব সেই প্রতিষ্ঠানে উপস্থিত না হয়েই কাজটি করা যায়। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে উপস্থিত না হয়ে ওই প্রতিষ্ঠানের কাজ করে দিয়ে তার পারিশ্রমিক নিয়ে অর্থ উপার্জন করার পদ্ধতি বা কৌশলকে আসলে বলা হয় কি আউটসোর্সিং। তো এই আউটসোর্সিং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারা আউটসোর্সিং এর মাধ্যমে অর্থ উপার্জন করে দেশের লাখ লাখ শিক্ষিত বেকার যুবতী এখন বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাচ্ছে। অর্থাৎ এখন চাকরির পিছনে মানুষ না ঘুরে তারা ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে তারা পৃথিবীর বিভিন্ন দেশের কার্যক্রমগুলো করে তারা অর্থ উপার্জন করতে এখন সম্ভব হচ্ছে। এর ফলে আমাদের যে কাজটা হয়েছে, এই কাজটা করার জন্য আমাদের মূলত যে বিষয়টা আমাদের অ্যাভাইলেবল দরকার তা হলো কম্পিউটার এবং ইন্টারনেটের সহজলভ্যতা। হ্যাঁ, এই দুইটা জিনিস ব্যবহার করেই
দেখো এখন দেশের শিক্ষিত সমাজের জন্য একটা আশীর্বাদ হয়ে এসেছে। অর্থাৎ কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করেই এখন এই যে যুবক যুবতী যারা রয়েছে বা শিক্ষিত যে বেকার সমাজ রয়েছে তারা আউটসোর্সিং করে তারা এখন স্বাবলম্বী হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ প্রেক্ষিত তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা এখন আমরা দেখব যে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি কতটা অগ্রশীল বা অগ্রগতি বয়ে নিয়ে এসেছে উন্নয়নে, সেই বিষয়টা আমরা এখন দেখব। তো বাংলাদেশের অর্থনীতি পৃথিবীর দ্রুততম বর্ধনশীল একটা অর্থনীতি। অর্থাৎ পৃথিবীর যে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে পৃথিবীতে যে দেশগুলো রয়েছে তার মধ্যে বাংলাদেশ হলো দ্রুততম বর্ধনশীল অর্থনীতির একটা দেশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের উন্নয়ন সূচকে বাংলাদেশ 34তম অবস্থানে রয়েছে। আশা করা হচ্ছে 2030 সালের মধ্যে অবস্থা 24তম হবে। এদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে দেশীয় মোট উৎপাদনের 8% প্রবৃদ্ধি আইসিটি খাতের অবদান বলে অনুমান করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, খুব আনন্দের বিষয় হলো যে তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের মধ্যে দিয়ে দেশীয় মোট উৎপাদনের কত পার্সেন্ট? 8% প্রবৃদ্ধি আইসিটি খাত থেকে আসছে বলে অনুমান করা হয়। এরপরে অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের মতে বিশ্বের মধ্যে অনলাইন কর্মীর সংখ্যা দিক দিয়ে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। সুপ্রিয় শিক্ষার্থী, একটু আগেই যে কথাটা বললাম যে আউটসোর্সিং অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করে অর্থ উপার্জন করার পদ্ধতি বা কৌশল। সুপ্রিয় শিক্ষার্থী, তো বাংলাদেশেই পৃথিবীতে যত কর্মী রয়েছে অনলাইনে তার মধ্যে বাংলাদেশের অবস্থান হলো দ্বিতীয়। এটা খুবই একটা আনন্দের বিষয় আমাদের জন্য। এরপরে হলো সফটওয়্যার ইন্ডাস্ট্রি। সফটওয়্যার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি ধরনের ভূমিকা পালন করেছে বাংলাদেশের প্রেক্ষাপটে সেই বিষয়টা আমরা একটু দেখি। 2019 সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে 800 রেজিস্টার সফটওয়্যার কোম্পানি রয়েছে। কত? 800। এই 800 কোম্পানিতে কিন্তু হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। এর ফলে শুধু এই যে এগুলো হলো রেজিস্টার্ড অর্থাৎ নিবন্ধিত, এছাড়াও কিন্তু কিছু অনিবন্ধিত সফটওয়্যার কোম্পানি রয়েছে যেগুলোতেও হাজার হাজার মানুষ কাজ করতেছে। এই সকল কোম্পানিগুলোতে 30,000-এর থেকে বেশি পেশাজীবী মানুষ কাজ করে তাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করছে। সফটওয়্যার খাত থেকে রাজস্ব আয়ের পরিমাণ $250 মিলিয়ন। একটু চিন্তা করো, দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ কতটা অগ্রগতি হয়েছে। 2016-17 সালে এই খাতে বাংলাদেশের আয় ছিল $800 মিলিয়ন। সুপ্রিয় শিক্ষার্থী, 2016 এবং 17 সালে বাংলাদেশের আয় ছিল কত? $800 মিলিয়ন। এরপরে 2021 সালের ভেতরে এটিকে $1 বিলিয়ন উন্নীত করার পরিকল্পনা বর্তমানে বাংলাদেশ সরকারের রয়েছে। তো ডিজিটাল বাংলাদেশের উদ্যোগ, সুপ্রিয় শিক্ষার্থী, খুব একটা ইম্পর্টেন্ট পার্ট ডিজিটাল বাংলাদেশ। তো এই ডিজিটাল বাংলাদেশ গঠনে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে কাজ করছে আমরা একটু দেখি। ডিজিটাল বাংলাদেশ বলতে আমরা কি বুঝি? ডিজিটাল বাংলাদেশ বলতে আমরা বুঝি দেশের প্রতিটি ক্ষেত্রে যথোপযুক্ত প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণকে আমরা বুঝাই। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যত কাজগুলো করে থাকি সব ক্ষেত্রে আমরা প্রযুক্তি ব্যবহারের বিষয়টাকে আমরা আসলে বা ব্যবহার নিশ্চিতকরণটাকে আমরা ডিজিটাল বাংলাদেশ বলছি। এই ডিজিটাল বাংলাদেশের মূল দায়িত্ব পালন করতে হয় কাকে? তথ্য যোগাযোগ প্রযুক্তিকে। অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন উপাদান ছাড়া ডিজিটাল বাংলাদেশ চিন্তা করাই দুরূহ। তার মানে ডিজিটাল বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তিই মূলত ভূমিকা বা দায়িত্ব পালন করছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির ফলে ব্যাংকিং খাতে আমূল পরিবর্তন এসেছে, তাই না সুপ্রিয় শিক্ষার্থী? অর্থাৎ এখন অনলাইনের মাধ্যমে আমরা একজন ব্যাংকের গ্রাহক হতে পারি, অনলাইনের মাধ্যমে আমরা লেনদেন করতে পারি এবং এক দেশ থেকে অন্য দেশেও আমরা কি করতে পারি? লেনদেনের কার্যক্রমটা সম্পন্ন করতে পারি। এর ফলে দেখো দেশে বিদেশে টাকা পাঠানো সহজ হয়েছে। আমরা দেশে যেমন বিদেশ থেকে যেমন আমাদের দেশে টাকা পাঠানো সহজ হয়েছে, আবার আমরাও নিজ দেশ থেকে অন্য দেশেও টাকা পাঠাতে খুব সহজেই পারি। ইন্টারনেট দিয়ে নানা ধরনের বিল প্রদান করা যায়। একটু আগে যেমন বললাম ইলেকট্রিসিটি বিল, তারপরে ওয়াটার বিল, তারপরে আরো যেমন কর বিল, এরকম বিভিন্ন ধরনের বিলগুলো আসলে ইন্টারনেট ব্যবহার করে প্রদান করা যায়। এছাড়া আয়কর যে পরিশোধ রয়েছে, এই আয়কর বা করটাও আসলে পরিশোধ করা যায় এখন
অনলাইনের মাধ্যমে। 2020 সালে এই যে এখন বর্তমান সময়ে যে করোনা ভাইরাস সংক্রমণের সময় এই টেলিমেডিসিন সেবা ব্যাপকভাবে শুরু হয়েছে এখন পর্যন্ত, এবং এই সেবাটা চালু রয়েছে। আমাদের দেশে তথ্য যোগাযোগ প্রযুক্তি সেবা মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য অ্যাক্সেস টু ইনফরমেশন প্রকল্পের আওতায় প্রতিটি জেলা উপজেলা তথ্য অফিসের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ স্থাপনের কাজ চালু হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের দেশে একদম জেলা উপজেলা থেকে প্রান্তিক পর্যায়ে বিভিন্ন ধরনের তথ্য পৌঁছে দেওয়ার জন্য আমাদের কি করা হয়েছে, অ্যাক্সেস টু ইনফরমেশন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এবং এই অ্যাক্সেস টু ইনফরমেশন প্রকল্পের আওতায় আমাদের প্রত্যেকটা জেলা উপজেলায় একটা করে তথ্য অফিস তৈরি করা হবে, যার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষরাও বিভিন্ন ধরনের তথ্য জানতে পারবে। এরপরে এতে করে দেখো 3 মিল পর্যায়ে সরকারি সব ধরনের পরিষেবা তথ্য প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হয়েছে। অর্থাৎ এখন মানুষ যে উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে যে তথ্য অফিস রয়েছে বা অধিদপ্তর রয়েছে, সেখানে গিয়ে তৃণমূল পর্যায়ের মানুষগুলো তারা বিভিন্ন বিষয় সম্পর্কে জেনে সচেতন হতে পারছে এবং বিভিন্ন বিষয় জেনে তারা ওই বিষয়টি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারছে। এর ফলে আমাদের কি হচ্ছে দেখো, প্রতিটি ইউনিয়ন পরিষদ অফিস, সাবপোস্ট অফিস তথ্য সেবা কেন্দ্র চালু করে সরকারি সব ধরনের ডিজিটাল সার্ভিস সেবা প্রদানে অব্যাহত রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য একটি দলীয় কাজের প্রশ্ন, তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণ ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থী, তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা বলতে পারো একটা আসলে থিওরি টাইপের ক্লাস, তো কতটুকু বুঝলে আসলে আমি বুঝলাম না ঠিক। তো যাই হোক, তোমরা যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে অবশ্যই ইনবক্স করে জানাবে। তো আজকে আমাদের এই ক্লাসটা শেষ ক্লাস ছিল প্রথম অধ্যায়ের, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ পরিপ্রেক্ষিত অধ্যায়টির শেষ ক্লাস। তো এই টোটাল ক্লাস অধ্যায়ের উপরে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা আমাকে জানাইতে পারো, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমার ওই প্রবলেমটা সমাধান করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, তো আজকের ক্লাসের উপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে নিঃসন্দেহে বলতে পারো কোশ্চেনটি, তাহলে আমি ওইটা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের হলো বাড়ির কাজ, আজকের লেকচারের উপরে তোমাদের বাড়ির কাজ থাকবে সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব ব্যাখ্যা করো। পরীক্ষায় সৃজনশীল কোশ্চেন অর্থাৎ ঘ নম্বর কোশ্চেনটি অনেক সময় থেকে থাকে, তোমরা কোশ্চেনটি ভালো করে অ্যান্সার করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এই যে তোমাদেরকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ পরিপ্রেক্ষিত যে প্রথম অধ্যায়টি পড়ালাম, এর উপরে তোমাদেরকে প্রথম দিনে আমি বলেছিলাম যে আইসিটিতে 6টি অধ্যায় রয়েছে, এর মধ্যে 8টি সৃজনশীল আসে, তোমাদেরকে 5টি সৃজনশীলের অ্যান্সার করতে হয়। তো এই অধ্যায় থেকে 1টি সৃজনশীল পরীক্ষায় থাকবে, তোমরা এই অধ্যায়টি ভালো করে পড়বে এবং কিছু এমসিকিউ থাকবে, সেগুলো তোমরা অ্যান্সার করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, অধ্যায়টি শেষ করা অবধি পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে সকলকেই ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস আমি এখানেই সমাপ্তি করছি। ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।